This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না তাকে সবার ওপর। সুপ্রভাত, নমস্কার, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। এমন একটা অনুষ্ঠান, আপনারা তো নাম দেখে বুঝতেই পারছেন যে ২৬ মমতার হবেই, কিন্তু ডট ডট ডট, কিন্তু জায়গায় কিছু উত্তর রয়েছে। যদিও গত রাতের অনুষ্ঠান যারা দেখেননি চট করে দেখে নিতে পারেন, যারা এই অনুষ্ঠানে ঢুকেছেন তারা আমার পরেও দেখে নিতে পারেন। যারা প্রবীর বিশ্বাস করেছে যে ভোট কাটছে কোথায় কোথায়, কেন কাটছে, কি বৃত্তান্ত। একই পথে আমি হাঁটবো না, বরং আপনাদের বলি যে গতকাল আমাদের বাজেট অধিবেশন, রাজ্য বাজেট অধিবেশন শুরু হয়েছে। তাতে বোধহয় প্রবীর বাবু যে অনুষ্ঠানটি করেছেন তার অনেকগুলো উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যেটা আমাকে আমাদের ফেসবুক ফ্রেন্ড নিতু সাহা পাঠিয়েছেন এই এনকে ডিজিটালে, যাতে আমি বলি। আমি এটা চট করে বলে দিই, তারপরে মূল বিষয় যাচ্ছি। ভীষণ প্রয়োজনীয় এই অনুষ্ঠানটি, প্রত্যেকে কিন্তু শেয়ার করবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন। আমাকে যারা গালাগাল দেওয়ার তারা দিন। প্রথম কথাটা হচ্ছে, বিধায়কদের বললেন গতকাল, বিধায়কদের বললেন তৃণমূল নেত্রী ৩টি করে নামের তালিকা জমা দিতে হবে, মানে যাদেরকে দায়িত্ব দেবে ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়টি, মানে অ্যাকচুয়ালি গতকাল বিধানসভা শুরু হওয়ার আগে বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিটিং করেছেন, সেখানে যে যে বার্তা দিয়েছেন। দ্বিতীয় বার্তাটি হচ্ছে, তৃণমূলের ছাত্র যুবর যাবতীয় শাখা সংগঠন এবং ব্লক কমিটি গঠনে তোড়জোড় শুরু করুন। ব্লক কমিটি, দেখুন প্রবীরবাবু যা বলেছেন তার অনেকটা উত্তর এখানে আছে। ৩ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, অরূপ বিশ্বাসের কাছে ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ। অর্থাৎ অরূপ ইজ ভেরি পাওয়ারফুল, এবং এই মুহূর্তে অরূপ নেক্সট টু মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দায়িত্বটা রয়েছেন। এবার গুরুত্বপূর্ণ কথা, গ্রুপবাজি চলবে না বলেও বার্তা বিধায়কদের সচেতন ভাবে কথা বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এমন কিছু করবেন না যা নিয়ে, এটা তো জানেন যে যা পাচ্ছে বলে যাচ্ছে, সেটা মদন মিত্রকেও যেমন বলার, তেমন একই সাথে কিন্তু আমি তীব্রভাবে এই অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, দেখুন মানুষ বোকা হতে পারে, বেশি কথা বলতে পারে, বাজে কথা বলতে পারে, ফালতু কথা বলতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি বরাবরই বোকা বোকা কথা বলছে। হয়টা কি, বোকাদের মুখ বন্ধ রাখাটাই উচিত। আমি একেবারেই তার ভয়ঙ্কর রকম সমালোচনা করে বলছি, বা এটা দলের শীর্ষ নেত্রীর কাছেও বলছি, যে যত কম তিনি কথা বলতে পারেন, তিনি যেন মিডিয়ার সামনে কম কথা বলেন। ক্ষতি হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফালতু কথা বলছে। যেখানে বাংলার এতগুলো মানুষ মারা গেল কুম্ভতে গিয়ে, তিনি বলছেন ভারী সুন্দর আকর্ষণীয়, বরাবরই বোকা বোকা কথা বলে, ভীষণ বোকা একটা মহিলাকে নিয়েছেন। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে অনেকেই চিঠি লিখে ক্ষমা চাইছেন, মানে ভুলভাল করে ক্ষমা চাইছেন, কিন্তু ভুল বলার পরে বারবার ক্ষমা চাইলে কি আর ক্ষমা করা যায়? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এমন কোনো কথা বলা উচিত না যাতে দলের সম্মান নষ্ট হয়, এটা তিনি বলেছেন বাংলায় আমাদের কাউকে লাগবে না, আমরা একাই যথেষ্ট, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2026-এ ক্ষমতায় ফিরবে তৃণমূল। পরিষদীয় দলের বৈঠকে বার্তা মমতার। আমার হেডলাইন কি রয়েছে? তাই রয়েছে, কিন্তু এখানে কিন্তু রয়েছে, সেটা পরে বলছি। ঝগড়া বন্ধ করুক,
অর্থাৎ দলবাজি বন্ধ করুন। তিনি যা বলার বলেছেন, প্রবীর বিশ্বাস যা বলার বলেছেন, কিন্তু এখান থেকেই আমাদের কিন্তু চলার পথটা শুরু, যেখানে ট্রাবল সেই কথাগুলো বলছি। দেখুন, দিল্লিতে আমরা প্রথম দিন দিল্লির রেজাল্টের দিনে আমি এবং প্রবীর বাবু একসাথে আমরা অনুষ্ঠান করেছিলাম, চমৎকার অনুষ্ঠান হয়েছিল। কিন্তু এখন আমি আরো নাড়াচাড়া করে যেটা দেখতে পেলাম, দিল্লিতে কিন্তু কেজরিওয়াল এবং কংগ্রেসের যদি জুটি হতো তাহলে হয়তো নাও হারতে পারতেন। কারণ তাদের প্রায় 50% মতন ভোট তারা পেয়েছেন, যেখানে 45 পয়েন্ট সামথিং % পেয়েছে বিজেপি। কিন্তু এই জোটটা না হওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, নিঃসন্দেহে তিনি অরবিন্দ কেজরিওয়াল। কারণ বলা বাহুল্য, এখন কিন্তু প্রকাশিত হয়ে গেছে এমন কিছু ছবি, এমন কিছু পত্র যেটা প্রবীরবাবু দেখিয়েছেন, বা আমি যদি থাকে আমি আপনাদেরকে দেখাবো। একেবারে আরএসএস প্রধানকে চিঠি লিখছেন অরবিন্দ কেজরিওয়াল 30/12/2024। 30/12/2024 অরবিন্দ কেজরিওয়াল মোহন ভাগবতকে চিঠি লিখছেন যে আপনারা কেন বিজেপিকে সাহায্য করছেন। আরে ভাই, তো কাকে করবে? তোমাকে করবে। তার কারণটা হচ্ছে যে তিনি দাবি করছেন মোহন ভাগবতের কাছে, আমাদের সাহায্য করুন, বিজেপি আমাদেরকে চোর বানাতে চেষ্টা করছে, এই করছে সেই করছে, হেনাতেনা করে। আমার এই চিঠিটা থেকে কিন্তু একটা ব্যাপার এক্সপোজ হয়ে গেল যে কেজরিওয়াল আর যাই হোক, হি ইজ অ্যাবসলিউটলি দ্য এজেন্ট, যেটা আমরাই প্রথম বলেছি ভোটের দিন, অ্যাবসলিউটলি দ্য এজেন্ট অফ আরএসএস অর সংঘ পরিবার। এবং তার কাজ হয়ে গেছে, তাকে ফেলে দিয়েছে ছুঁড়ে। কেন ফেলবে না? বিজেপি যে দলটি, রাজনৈতিক দলটি, সেটি তো সংঘ পরিবার বা আরএসএস এর সংগঠিত একটি অংশের মধ্যে একটি দল। তার মধ্যে তো কেজরিওয়াল আসে না। কেজরিওয়ালকে সৃষ্টি করা হয়েছিল, আন্না হাজারেকে সৃষ্টি করা হয়েছিল কংগ্রেসকে খতম করার জন্য। কেজরিওয়াল খতম হয়ে গেছে। কাজেই এই ধরনের গেরুয়া চিন্তাধারার মানুষদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ সতর্ক হতে হবে। এরা বন্ধু হয় না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে মোহন ভাগবত কলকাতায় আসছেন, 15 দিন থাকছেন, কি করবেন আমি জানি না, এরকম একটা খবর শুনেছি। ফলে এই সময় থেকে কিন্তু আরো তৎপর হওয়া উচিত। যদিও মোহন ভাগবত যখন অনুষ্ঠান করছে, মোহন ভাগবত কিন্তু মুসলিমদের উদ্দেশ্যে বলেছে যে তাদের জনসংখ্যা বাড়ানো উচিত। আমি জানি না যে এরকম কনফিউজ করছেন কেন, হঠাৎ করে মুসলিমদের প্রতি তার এত ভাব ভালোবাসা। এটা পাগলও বোঝে যে মোহন ভাগবত যা করবে সেটাই বিজেপি শুনবে এখন এই মুহূর্তে। তিনি হঠাৎ করে এরকম একটা দাবি দাবা করলেন যে মুসলিমদের সংখ্যা বাড়াও, বা মুসলিমদের মসজিদ নিয়ে তার যে বক্তব্য যে খুললেই শিবলিঙ্গ বার করার দরকার নেই, একটা নতুন করে স্ট্র্যাটেজিতে আছে। সেই স্ট্র্যাটেজির টোপে যদি তৃণমূল পা দিয়েছে, যে মোহন ভাগবত তো ভালো কথাই বলছে, বা মুসলিমরা সম্ভবত যতই যাই করুন না কেন তার এই বক্তব্যে বা তার এই ট্র্যাপে ডেফিনিট করে পা দেবে না। যদি দেয় তাহলে সেটা চিন্তার ব্যাপার। ওই যে ডট 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 করেছে চিন্তার ব্যাপারটা, সেটা কিন্তু এটার সঙ্গে সম্পৃক্ত। এবার আসি পশ্চিমবঙ্গের অবস্থানটা কি। কনফিডেন্টলি আমি এখানে বলছি 2016-তে মমতা আসবেই। দেখুন, হিসাব কিতাবের কতগুলো জায়গা আপনাদেরকে বলি। পশ্চিমবঙ্গে কটা সিট? 294টা। এবং 294টা আসনের মধ্যে নিয়ারলি 116টা আসন মুসলিম অধ্যুষিত, এবং মুসলিমরা যেদিকে যাবে সেদিকে কিন্তু একেবারেই মুসলিমরা কিন্তু একচেটিয়া বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, তারা কিন্তু সিপিএম কে দেবে না। আপনাদেরকে বলে বামপন্থীয় বহু মুসলিম রয়েছে, তাদের সংখ্যাটা কমতে 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 এখন 0 পয়েন্ট সামথিং হয়েছে, মানে 1% না। অর্থাৎ 32% মুসলিমের মধ্যে অন্তত আপনারা নিশ্চিত থাকতে পারেন যে 30% যাই হোক না কেন, মানে কেউ যদি বাড়িতে মারাও যায়, তারা গিয়ে কিন্তু মমতাকে ভোটটা দিয়ে আসবে। কারণ তারা ভারতের হাল হকিকত দেখে, বিশেষ করে দিল্লির ভোট দেখে এবং এরপরে বিহারের ভোট দেখার পরেও তারা কিন্তু একাট্টা হয়ে গেছে। ও আরেকটা কথা বলে রাখা ভালো, দিল্লিতে কিন্তু মুসলিম ভোটটা কংগ্রেস পেয়েছে, তারা আপকে কিন্তু ভোট দেয়নি, মানে মোরাললেস 80% ভোট কিন্তু কংগ্রেস পেয়েছে। পাওয়ার পরেও কংগ্রেস কিন্তু শূন্য, কারণ ভোটটা ওই ভাগাভাগি হচ্ছে। কারণ একটা জায়গায় তো একাট্টা হয়ে পশ্চিমবঙ্গের মতো মুসলিমরা থাকে, দিল্লিতে স্ক্যাটার থাকে। তো তারা কংগ্রেসকে ভোট দিয়েছে এই কারণে যে তারা আপ যে মোটামুটি ভাবে
বিজেপির একটা বি টিম এবং বিজেপি তাকে খতম করছে, সেটা জানতে পেরে কিন্তু মুসলিমদের ম্যাক্সিমাম ভোটটাই কংগ্রেসের দিকে পড়েছে, এবং যার জন্য কংগ্রেসের 2% ভোট বেড়েছে বিকজ অফ দ্য মুসলিমস। সেই মুসলমান ভোট যারা পশ্চিমবঙ্গে, দেখুন পশ্চিমবঙ্গে ভেদাভেদের জায়গা নেই কাদের মধ্যে, উচ্চবিত্ত, দে ডোন্ট কেয়ার দ্য মুসলিমস অ্যান্ড হিন্দুজ, তারা মনে করে যে সলিডিটি যাদের মধ্যে আছে, যাদের থেকে পাওয়া যায়, বাঙালির কথা বলছি কিন্তু অবাঙালি না, আমরা তাদের দিকে। সুতরাং আহ, এই যে ভোটারদের মধ্যে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ইন্টেলেকচুয়াল ক্লাস, তারা কিন্তু এই ভেদাভেদির মধ্যে যাবে না। কাজেই এই 32% মধ্যে, আমি হিন্দুদের ব্যাপারটা পরে আসি, এটা ছুঁয়ে গেলাম, এই 32% মুসলমানের মধ্যে কিন্তু, মুসলিম সমাজের মধ্যে কিন্তু 30% মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম, অর্থাৎ 116টা সিট কনফার্ম, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। যেটা লোকসভাতেও দেখা গেছে, আগের বিধানসভা গুলোতেও দেখা গেছে। এবার কততে হয়, 144টার মতন আসন পেতে হবে, 144টা, 145, 145 হচ্ছে গিয়ে 290, 146, 292, 147, 148টা সিট। আচ্ছা বেশ, আমি বলছি আপনাদের, 148টা সিট পেলে গভর্নমেন্ট করতে পারে, কিন্তু 148টা সিট পেলে ওরা কেনা বেচা শুরু করবে। সুতরাং 148-এর অনেক বেশি সিট পাবে। প্রথম 116টা সিট প্লাস করছি আপনাকে, একেবারে পিওর হিন্দু অঞ্চল যেগুলো, যেখানে তো মুসলিম থাকলেও তার সংখ্যায় এত কম যে সেটা কোনো ফ্যাক্টর হবে না, এরকম জায়গা আছে কোথায়? এরকম জায়গা আছে উত্তর 24 পরগনা, কতগুলো পরে আসছি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হাওড়া এবং কলকাতা। আবারও বলি, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এখান থেকে অন্তত 50টা সিট কনফার্ম। হিন্দু বেল্ট, আমি মুসলিম বেল্টের কথা বলছি, হিন্দু বেল্ট 50টা সিট কনফার্ম, অর্থাৎ 116 আর 50, 166 গভর্নমেন্ট হয়ে গেছে, গভর্নমেন্ট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি 166 সিট নিয়ে লড়বেন? মোটেই না। আরো কিছু সিট আপনাদেরকে বলি, a part of নদিয়া, a part of কি বলা যায়, বীরভূম এবং বীরভূমের একটা বৃহৎ অংশ, অ্যান্ড a part of নর্থ বেঙ্গল, এখান থেকে কিন্তু আরো আসন আসবে 14 থেকে 16টি, একদম কনফার্ম হিন্দু বেল্ট। আমি বীরভূমের কিন্তু মুসলিম বেল্টের কথা বলছি না, সেগুলোকে 116তে পাঠিয়ে দিয়েছি, ওই প্রথম যেটা 116 বলছিলাম। অর্থাৎ আরো আপনার 14টি আসন এখান থেকে আসবে, 166 প্লাস 14 কত হচ্ছে, 180টি সিট। অর্থাৎ যাই হোক আর তাই হোক, যে কোনো ঘটনাই ঘটুক না কেন, লোকসভার নিরিখে যেটা কমে গিয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট, তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 148টির উপর আসন পেয়েছিলেন 2019-এ। 2019-এ একটা অ্যাক্সিডেন্টাল ডাউন হয়েছিল, সেই ডাউনটা কিন্তু শহর অঞ্চলে মারাত্মক পক্ষান্তরে কম। তো সেইখানে আমি আবার আপনাদেরকে রিপিট করে জানাই যে সেই জায়গাটাকে নার্চার করা হয়েছে, সেটা যদি থাকেও তাহলেও 148টা আসন পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যদি না থাকে তাহলে 180টা সিট কনফার্ম, যে কোনো ঘটনাই ঘটুক না কেন। এই অঙ্কটা আপনাদেরকে বলে দিলাম। তাহলে 180টা সিট মানে মমতা গভর্নমেন্ট করে ফেলেছেন, বেশ শক্তিশালী গভর্নমেন্ট করে ফেলেছেন, কিন্তু এতেই কি সন্তুষ্ট? 250 সিটের কথা তো বলা হচ্ছে। এবার আসুন, যেগুলো ফ্লোটিং থাকে, ঘুরে বেড়ায়, আলটিমেটলি মমতাকে ভোট দেন, এই 180টা সিটের মধ্যে কিন্তু যেটা হিন্দু বেল্ট, তার মধ্যে মহিলাদের ওই লক্ষ্মীর ভান্ডার বলুন, মহিলা পুরুষদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদার্স যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ মেডিকেল ফেসিলিটি থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, ছাত্র বন্ধু ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে কিন্তু ভোটটা অ্যাবসলিউটলি পাচ্ছে। তো বাকি আসনগুলো কি হবে? এবার খারাপ কথাতে ঢুকবো, খারাপ কথার জায়গাটা অনেকটাই ইতিমধ্যে বলে গেছেন প্রবীর বিশ্বাস, কিন্তু খারাপ কথাগুলো জানা দরকার, এটা তৃণমূলের পক্ষে অত্যন্ত এসেনশিয়াল মোস্ট।
প্রথম কথাটা হচ্ছে 180টা আসন তৃণমূলের পক্ষে কনফার্ম, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, সেটা বিজেপির শুভেন্দু অধিকারীও জানেন। আজকেই একটা মজার কথা বলতে ইচ্ছা করছে যে গতকাল শুভেন্দু অধিকারী বিরোধী নেতা মমতা বন্দ্যোপাধ্যায় পাশ দিয়ে বিধানসভায় প্রবেশ করছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় স্পিকার আপনার বিমান বন্দ্যোপাধ্যায় দুজনে দাঁড়িয়েছিলেন রাজ্যপালকে রিসিভ করার জন্য, কারণ রাজ্যপাল এসে বাজেট অধিবেশনের প্রথম ভাষণ দেন। তখন শুভেন্দু যখন ক্রস করছে, মমতা তাকে ডেকে বললেন, দাদা রাজ্যপাল আসবে তো, তুই করে একেবারে। শুভেন্দু চমকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বললেন যে না, ওই তো রয়েছে, মানে স্পিকার তো রয়েছে, বলে তিনি টুকটুক করে ভেতরে চলে গেলেন। দ্যাট ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণগুলোর জন্য আজকে বিজেপির ভেতরে অন্দরের কথা বলছি যে এই আলোচনাটা হয়, এবং গতকালও হয়েছে। গতকাল বিজেপির বিধায়করা মিলে শুভেন্দুকে বলে যে দেখেছো কি ভালো ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যবহারটা দরকার, এই ব্যবহারটা কখন কিভাবে করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে খুব ভালোভাবে চমৎকার ভাবে এটা প্লেস করতে পারে। প্রশংসায় প্রশংসা করছি, এখনই বলা শুরু করে আপনি তো চটি যেটা হ্যানা তেনা, যাই হোক, যেটা মানে একেবারেই লজিক্যাল সেই ভালো কথাগুলো বললাম। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমি 180টা সিট দিয়ে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো পাবেন না, 250-র উপর সিট পাবেন, যেটা ক্যালকুলেট করা হচ্ছে। কিন্তু এবার খারাপ কথাগুলোর দিকে যাবো, জানি না ব্রেক যদি হয়তো ব্রেকটা নিয়ে নেবো, কিন্তু খারাপ দিকে এবার আমাকে যেতেই হবে। যে খারাপ জায়গাটা যদি আমি না বলি তাহলে শুধু ভালো ভালো কথার মধ্যে থেকে লাভ নেই। ভালো কথা বললাম, খারাপ কথাতে প্রবেশ করব, প্রত্যেকে নড়বেন না। 180টা সিট কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিয়েছি। বাকি পাওয়া না পাওয়ার মধ্যে বা 180-র মধ্যে কনফিউশন থাকলে সেগুলো আপনাদের বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। এবার খারাপ কথাগুলো বলি, যেটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর জানা উচিত। আমি যেগুলো বলবো সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জানেন, কিন্তু তারপরে কি হবে, কারণ এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই আইপ্যাড বা ইত্যাদির সহযোগিতার হয়তো দরকার হবে না। কিন্তু কিছু কিছু জায়গা এত স্পর্শকাতর, যেটা দিল্লিতে যে মারগুলো খেয়েছে ওভার কনফিডেন্ট হয়ে কেজরিওয়াল, সেই জায়গাগুলো যদি আপনাদেরকে না তুলে ধরি তাহলে অপরাধ করা হবে। প্রথম কথাটা হচ্ছে যে বিজেপি কিন্তু ইতিমধ্যেই যেটা চেষ্টা শুরু করবেই, সেটা হচ্ছে প্রবলভাবে হিন্দুত্ববাদ তারা ছড়িয়ে দেবে, এবং তারা দুটো ব্যাপারের উপর স্ট্রেস দেবে। একটা হচ্ছে করাপশন, অর্থাৎ এই ছাত্রছাত্রী চাকরি না পাওয়া বা আরজিকর কাণ্ড, এগুলোকে খুব নিখুঁত ভাবে খেলাবে। কিছুটা তাদের হয়ে হয়তো সিপিএম এর ভেঙে আসা দলগুলো খেলাবে, মানে সিপিএম থেকে বেরিয়ে আসে। কারণ একটা জিনিস জানবেন, কেজরিওয়াল আজকে হেরেছে কারণ বিজেপি তাকে পাত্তা দেয়নি বা আরএসএস তাকে পাত্তা দেয়নি। দুটো অর্গানাইজ পার্টি যাদের এবছরটা হচ্ছে গিয়ে শতবর্ষ, একটা হচ্ছে সিপিএম বা কমিউনিস্ট, আরেকটা হচ্ছে গিয়ে আরএসএস, এদের দুজনেই শতবর্ষ। এরা কোনোদিন কারোর বন্ধু হয় না। রেজিমেন্টেড পার্টি আপনাকে ব্যবহার করে আপনাকে খতম করে দেবে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গিয়ে কেজরিওয়াল। প্রকৃষ্ট উদাহরণ আমরা উড়িষ্যাতে দেখেছি, বিজু জনতা দলের প্রধানকে দলটাই খতম করে দিয়েছে, এবং আরো অনেক জায়গা, মায়াবতীকে শেষ করে দিয়েছে। যারা যারা হাত মিলিয়েছে বিজেপির সঙ্গে তাদেরকে খতম করে দেওয়া হয়েছে। সবশেষ খতমটা হলো কেজরিওয়াল। তো সুতরাং এই ব্যাপারটা যেমন সতর্ক থাকার একটা ব্যাপার রয়েছে,
তেমন অ্যাজ ওয়েল অ্যাজ আমি দ্বিতীয় যে জায়গাটা ধরতে চাইছি, যে হিন্দুত্ববাদ কিন্তু ছড়ানো হবে। করাপশন যা দেখানো হচ্ছে, করাপশন দিয়ে খুব একটা কাজ হবে না, কিন্তু হিন্দুত্ববাদ, দেখুন এই হচ্ছে হিন্দুবাদ, এত মুসলমান ঢুকে গেছে বাংলাদেশে, এই অবস্থা ইত্যাদি ইত্যাদি, নোংরামে চূড়ান্ত করা হবে, এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি, নোংরামে চূড়ান্ত করা হবে। এবং এই চূড়ান্ত নোংরামির জায়গায় যারা ইনিশিয়েটিভ নেবে পশ্চিমবঙ্গে, তারা ক্রমবর্ধমান, তাদের সংখ্যা প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে শহরাঞ্চলে। আজকে কলকাতা শহরে আপনারা বলুন তো, যে কলকাতা শহর মানে আপনি নর্থ ক্যালকাটার শ্যামবাজার ছাড়াবেন এবং ছাড়িয়ে শশীবাজার এলাকাতে যেই ঢুকলেন, অজিত বাজার বাড়ি, আপনার হিন্দি 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 হিন্দি, সব মারোয়ারি আপ টু মারোয়ারি আপ টু মারোয়ারি, যারা জ্যোতিবাবুদের আমলে প্রবেশ করেছে এবং জ্যোতিবাবুরাই প্রবেশ করিয়েছে এদেরকে ট্রেডিং করার জন্য। এরাই জ্যোতিবাবুর পশ্চিমবঙ্গের সমস্ত কলকারখানা তুলে দেওয়ার পর সিটু, এরাই কিন্তু দালালি বা এজেন্সি নিয়ে বড় বাজারে সেই ব্যবসাগুলি করেছে। এরাই জ্যোতিবাবুরা ক্লাস 6 অব্দি ইংরেজিকে তুলে দেওয়ার পর এরাই ইংলিশ মিডিয়াম স্কুল করেছে। এবং আপনারা আজকে দেখবেন যে শহর কলকাতা, কলকাতা শহর বাকি যে জায়গাগুলোতে যত ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে তার পেছনে টাকা ঢেলেছে বা মালিক কিন্তু মারওয়ারিস। এবং সেখানেই শেষ নয়, প্রথম কথা হচ্ছে ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি গুলোর দালালি, মানে তার কোনো প্রোডাকশন হচ্ছে না, কিন্তু সেই প্রোডাক্ট গুলো বিক্রি করছে একচেটিয়া মারওয়ারিরা। সব মারওয়ারিকে গালাগাল দিচ্ছেন, আমি বিড়লার মতন মারওয়ারিকে প্রণাম জানাই, ডালমিয়াজির মতন মারওয়ারিকে আমি প্রণাম জানাই, কিন্তু আর সেকশন অফ মারওয়ারি বড় বাজার কালচারের গুটখাখোর, এদের থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক হওয়া উচিত। এবং দিনে দিনে তাদের সংখ্যা বাড়ছে। আপনারা জানেন আমি দমদম পার্কে থাকি, এটা সুজিত বোসের এলাকা এবং কাকলি ঘোষ দস্তিদারের এলাকা। আপনারা শুনলে অবাক হবেন, দমদম পার্কে সামান্য ভোটে তৃণমূল জেতে, পাশেই রয়েছে বাঙুর এভিনিউ এবং তার সংলগ্ন এলাকা, তৃণমূল বিরাট ভোটে হারে, সুজিত হারে এবং কাকলি দিয়েও হেরেছে লাস্ট ইলেকশনে। তার পাশে রয়েছে লেক টাউন, ভরপুর মারওয়ারিস, এবং সেখানেও কিন্তু তৃণমূল হারছে এবং হেরেছে। জিতছে তাহলে কোথায়? এত বড় পরাজয়ের পর জিতছে গিয়ে সল্ট লেকের যে দরিদ্র এলাকার থেকে শুরু করে সল্ট লেকে যারা পুরনো বাসিন্দা তাদের ভোটে জিতছে। ফলে এটা যেমন একটা পার্ট, আপনাদের উদাহরণ দিলাম, তার সঙ্গে সঙ্গে জানাই উত্তর চব্বিশ পরগনাতে, উত্তর চব্বিশ পরগনা ইজ সাচ এ প্লেস যেখানে কিন্তু প্রমোটিং রাজ সিপিএম সৃষ্টি করেছিল, যেটাকে গ্রিপ করেছে কিন্তু আজকে তৃণমূল। এবং বললে বিশ্বাস করবেন না, এই যে শহর অঞ্চলে ভোট বাড়ছে বলে যেটা দাবি করা যে বা কলকাতাতেও ভোট কমেছে, কলকাতার ব্যাপারটা নতুন করে বলবার কিছু নেই। এই উত্তর চব্বিশ পরগনা, পার্টলি দক্ষিণ চব্বিশ পরগনা, সোনারপুর, বারুইপুর ইত্যাদি অঞ্চলে যে প্রমোটিংটা বাড়ছে, সেটা দুটো পার্টে ভাগ করে বলছি। যে প্রমোটিং যেটা হচ্ছে, সেখানকার কাউন্সিলর, সবাই না, পার্ট কাউন্সিলার্স, তাদের বিপুল প্রতিপত্তি, বিরাট টাকা। এবং হয়টা কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবেসে, তার মুখটাকে ভালোবেসে, তার কাজটাকে ভালোবেসে তাকে ভোট দিচ্ছেন এবং দিনের পর দিন দিচ্ছে, তাদের হৃদয়ে ব্যথা লাগার মতন ব্যাপার যে এত ভালোবাসি দিদিকে এবং দিদির সততার জন্য আমরা তৃণমূল দলটা করি, আর আমার পাড়ার লিডার আজ কোটিপতি হয়ে বসে রয়েছে। এটা ভালোভাবে নিচ্ছে না, নিতে পারে না। এটা কি আপনি বলবেন জেলাসি, আমি পাচ্ছি না তুমি করবে কেন? ডেফিনেটলি জেলাসির ব্যাপার নয়। আজকের এই অর্থনৈতিক অসচ্ছলতার বাজারে বিরাট কোটি কোটি টাকা নিয়ে ফুর্তি করতে থাকে। সে রোজ ক্রিকেট টুর্নামেন্ট করছে, ফুটবল টুর্নামেন্ট করছে, বড় বড় শিল্পীকে দিয়ে গান গাওয়াচ্ছে, হচ্ছে তো উত্তর চব্বিশ পরগনা। খবর নিয়ে দেখুন যে মিউনিসিপাল এলাকাগুলোতে কি হচ্ছে। লোকের চোখ টাটাবে না, খারাপ লাগবে না যে এত ফুর্তি ফার্তা কিসে? টোটাল এটা বন্ধ থাকুক আপ টু দ্য ইলেকশন 2026। মানুষ ভালোভাবে নেয়নি, এর এফেক্ট কিন্তু পড়বেই, পড়বেই। তাতে 180-র মধ্যেও পড়তে পারে, 180 বাকিদের মধ্যেও পড়তে পারে। এক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, শহর কলকাতা মারোয়ারিদের একটা আঁকড়া হয়ে গেছে। মুসলিমরা গাদ্দার না। ধরুন নর্থ ক্যালকাটার একটা বড় অংশ, আপনি যে মুহূর্তে বড়বাজার ছাড়িয়ে এগোচ্ছেন, মানে বিজেপির অফিস টফিস ছাড়িয়ে ধর্মতলা অব্দি এগোচ্ছেন, বিরাট অঞ্চল জুড়ে রয়েছে মুসলিমরা। কোথাকার মুসলিমেরা? বা ধরুন আপনি খিদিরপুর বলুন, বা খিদিরপুরের পরের থেকে যে জাহাজঘাটের যে জায়গাগুলো বলুন, সেখানে মুসলিমস রয়েছে। কারা তারা? ইউপি বিহারের মুসলিমস। তারা মরে যাবে কিন্তু তৃণমূলকে ভোট দেবে, তারা ভোট থেকে বিরত থাকবে না। হ্যাঁ, তাদের মধ্যেও কিন্তু অনেক সময় মস্তানি এবং ইয়ে দেখা যায়। নর্থ ক্যালকাটায় না,
এটা হচ্ছে খিদিরপুর ওই অঞ্চলটা, সেগুলো বন্ধ করা দরকার, সেটাও মানুষ ভালোভাবে নিচ্ছে না। ফলে মেটিয়া বুরুজ অঞ্চল, খিদিরপুর অঞ্চলে যে দাদাগিরিটা চলে সেটাও বন্ধ করা দরকার। কিন্তু এরা কিন্তু মমতাকেই ভোট দেবে, আর যাই হোক আর না হোক। সুতরাং এটাকেও ভালোভাবে নেবে না, এবং এটাকে এনক্যাশ করা অলরেডি শুরু করেছে বিজেপি, এদিকে লক্ষ্য রাখা উচিত। এবং মারওয়ারি সেকশন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে রাখেন যে মারওয়ারিরা তাকে ভোট দেন, আমি বলবো 1% মারওয়ারি ভোট দেন, 99% দেয় না। তারা কেউ আপনার ভালো চায় না, এটা পরিষ্কার কথা। এটার থেকে সতর্কতা, এমনকি আমাদের এই মানে কি বলবো, এই দমদম বেল্টে এমন সমস্ত কমপ্লেক্স তৈরি হচ্ছে যেগুলো কিন্তু মারোয়ারিরা ইনভেস্ট করছে, তাদের প্রমোটার, এবং সেখানে বাঙালিরা কিন্তু ইয়ে করতে পারছে না, ফ্ল্যাট কিনতে পারছে না, তার কারণ ফ্ল্যাটের দাম বেশি। দ্বিতীয়ত টার্মস কন্ডিশন, মারোয়ারিরা যারা ফ্ল্যাট কিনছে তারা বলছে যে মাছের গন্ধ, মছলিকা বাস নেই আনা চাইয়ে, মানে বাড়িতে এমন কোন ফ্ল্যাট ওনার যাতে না থাকে যারা মাছ মাংস রান্না করবে সেই গন্ধটা ওরা টলারেট করতে পারে। মানে এটা কোথায় আছি, পশ্চিমবঙ্গ? মানে সেই অজিত পাজা বা শশী পাজার বাড়ির সামনে থেকে শুরু হচ্ছে, এটাকে শেষ হচ্ছে সেই একেবারে বলা যেতে পারে সারা কলকাতা জুড়ে, ভবানীপুর, বালিগঞ্জ, নিউ বালিগঞ্জ করে অরূপ বিশ্বাসের কাছাকাছি গিয়ে এই বিরাট মারোয়ারিস প্লেস। একবার ভেবে দেখবে, এরা আপনার ভোটার কেউ না, এবং না বলেই লোকসভাতে কিন্তু এই অঞ্চলের কাউন্সিলররা হেরেছে। তারা মানে অ্যাবসলিউটলি এরাই দেখবেন যে উত্তর 24 পরগনা বা এই কলকাতা বা এই বিস্তীর্ণ অঞ্চল বিভিন্ন জায়গাতে মিউনিসিপ্যালিটি ভোটে বিস্তীর্ণ ভোটে জিতবে, বিরাট ভোটে জিতবে তৃণমূল। কেন, ভোটটা তো আর সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল ফোর্স দিয়ে হয় না। কিন্তু এরা গিয়ে ঝাড় খাচ্ছে এই বিধানসভা বা লোকসভাতে। তাপস রায় হেরেছেন, তাপস রায় কিন্তু ভোটটা কমিয়ে এনেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে, ডিফারেন্সটা কিন্তু অনেকটাই কম ছিল, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ফলে ইটস আ রিস্ক ফ্যাক্টর, এবং এরা সমস্ত দখল করছে। এই দখলদারির জায়গায় বাঙালি ব্যবসায়ীদেরকে একটু তুলে ধরতে হবে মমতাদি, এইটুকু হচ্ছে কি আমার বক্তব্য। কম্পিটিশনের মার্কেটে কিন্তু মারোয়ারিদের কাছে বাঙালিরা মার খাচ্ছে। আমি একেবারে প্রাদেশিকতাতে মানে ভুগি না, এবং এটা বাস্তব সত্য যে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ভারতীয়দের যে কোনো লোক থাকতে পারে। আমরা মহারাষ্ট্রের মতন বিহারি বা উত্তরপ্রদেশের লোককে ধরে পেটাবো না বা তাদেরকে তাড়িয়ে দেবো না, বাট ইটস ফ্যাক্ট। কিন্তু এটা সত্যি যে এই ব্যাপারটা আমাদের ভাবনা চিন্তার জায়গা ডেফিনেট করে এসছে, যে তাই বলে আমাদের ব্যবসায়ীদেরকে কম্পিটিশনে ফেলে দিয়ে মারওয়ারি ক্লাস আজকে যেভাবে বাড়ছে, সেটাকে যদি রেস্ট্রিক্ট করতে না পারা যায় তাহলে কিন্তু সেটা অন্যদিকে টার্ন করবে, সেদিকে বোথ সাইড ফায়দা হবে কিন্তু বিজেপির। একদল বিজেপি বলবে মারওয়ারিরা সব দখল করছে, যেটা অলরেডি এই এই কি ঘোষ, রুদ্রনীল ফুদ্রনীল খানিকটা রসিকতা করেই বলতে শুরু করেছে। অন্যদিকে মারওয়ারির পয়সাই তো পশ্চিমবঙ্গে বিজেপি চলছে। ফলে এটা কেয়ারফুল হওয়া দরকার। আমি ভেরি সরি টু সে তাহলে কি দাঁড়ালো এই যে 180 কে 250 করতে গেলে এলাকার পর এলাকা, যেটা গ্রামাঞ্চলে কম, একেবারেই গ্রামাঞ্চলে কাজ কম হয়, দিদি অপুরন্ত কাজ করেছেন, নিয়মিত কাজ হচ্ছে, গরিব গুরব মানুষের কাছে 1000 টাকা করে পৌঁছাচ্ছে, দিস আর অল প্লাস সাইড। এগুলোতে ভোট দেবে, গ্রামে গঞ্জে দেখবেন বাড়বে, বিজেপির ভোট কমবে। কিন্তু শহরাঞ্চলের এই জায়গাগুলো যখন রিস্ক হয়ে যাচ্ছে, যেগুলো একটা পোটেনশিয়াল হিন্দু প্লেস, তাদের কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে লোকাল কাউন্সিলার্স, সবার উপর না, সেকশন মেবি ভেরি স্মল, কিন্তু এটাকে উড়িয়ে দেওয়া যায় না যে তারা গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে 12 মাস ফুর্তি পার্তা, লাইট জ্বালিয়ে ক্রিকেট, লাইট জ্বালিয়ে ফুটবলের দরকারটা কি আছে? যখন অনুষ্ঠান করছি তার 2 দিন আগে আমার পাড়াতেই একটা লাইট জ্বালিয়ে ক্রিকেট হয়ে গেল, যেখানে মাইক বাজানো হলো। কাউন্সিলর কি ঘুমিয়ে আছে? পুলিশই বা করছে নাকি? আরে ঠিক আছে, ব্লাড ডোনেশন আমি মেনে নিচ্ছি, দুর্গাপূজা আমি মেনে নিচ্ছি, এবং আমি মেনে নিচ্ছি যে মেলা ইত্যাদি করা, যে মেলা করলে অনেকগুলো স্টল বসে, অনেক গরিব লোকের বিক্রি বাট্টা হয়। কিন্তু ফুর্তি পাট্টা গান বাজনা করিয়ে বা 12 মাস এই নাইট ক্রিকেট হেনা তেনা করে ফায়দা কি আছে? কারা করছে? এবং এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না, কারণ মানুষ দেখছে যে এত কোটি কোটি টাকা এগুলোতে খরচা হচ্ছে, আসছে কোত্থেকে? ডেফিনেট করেই সিপিএম এর আমলে সিপিএম এর নেতারা কোটি কোটি টাকা খেয়েছে মানুষের কাছে, কোটি কোটি টাকা তোলাবাজি করেছে,
কিন্তু তারা কাপ্তানিটা বাইরে দেখায়নি, তারা জমিয়ে রেখেছে। যার জন্য দেখুন আজকে সিপিএম এর ফান্ডে আজকেও যে টাকা রয়েছে, তাদের হাজার হাজার হোল টাইমাররা কিন্তু মাস গেলে যে টাকাটা পায় সেটা সিপিএম এর ফান্ড থেকে আসছে। এখনো সিপিএম এর ফান্ডে টাকা আসে কি করে? কারণ কয়েক হাজার কোটি টাকা তারা তোলাবাজি করে তুলেছে, বা কয়েক লক্ষ টাকা তারা তোলাবাজি করে তুলেছে, যে টাকাটা ফান্ডিং হয়ে রয়েছে, যেখান থেকে টাকা পয়সা আসে বলেই লোকে বলছি, আমি না, লোকে বলছি। তো সুতরাং সেই একই কারবার যদি তৃণমূলের কিছু নেতা, কিছু কাউন্সিলর করতে থাকে, পাবলিক ভালোভাবে নেবে না, নিতে পারে না। ধরুন আমি একজন সাংবাদিক, আরেকজন সাংবাদিক, একই কাজ করি। সে যদি 1 লাখ টাকা পায় আর আমি যদি 10,000 টাকা পাই, আমার খারাপ লাগার জায়গা হতেই পারে যে আমি ওর সমতুল্য হয়ে আমি পাচ্ছি না কেন। ফলে সেরকমই একজন তৃণমূল প্রেমী, সে কোন ক্রমে হয়তো একটা মানে কেরানির কাজ করে কোন একটা জায়গায়, মাস গেলে হয়তো 12-14 হাজার মায়না পায়, হয়তো বিয়ে করেছে, কোন ক্রমে তারা দিন গুজরান করে। তার থেকে অনেক ওয়ার্স কোয়ালিটির একটা কাউন্সিলর, সে মাস গেলে 10 লক্ষ টাকা রোজগার করে। কোথা থেকে আসছে টাকা, কে নিচ্ছে, এগুলো দেখতে হবে না? ফলে এই দিকগুলো কিন্তু নজর দেওয়া দরকার। শুধুমাত্র 3 জনকে ঠিক করো, 4 জনকে ঠিক করো, এগুলো এলাকার পর এলাকায় ডিস্ট্রিক্ট মানে এক একটা জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, পার্টি প্রেসিডেন্টটা কি করছে? ইফ দে আর নট করাপ্টেড, তাহলে তারা জানান। এইখানে তো আইপ্যাকের একটা ভূমিকা থাকা উচিত ছিল, যে তারা এলাকার পর এলাকা কোন জায়গাটা করাপ্টেড সেই জায়গাগুলোকে তুলে ধরা উচিত ছিল। আমি বলছি না সব জায়গা খারাপ, কিন্তু বেশ কিছু কমপ্লেন তো এসছে, সেই জায়গাগুলোতে তো একটা পরিবর্তন দরকার। এবং সবশেষ কথা যেটা আমি বলবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হয়তো টেলিভিশন বা খবরের কাগজের উপর ভরসা রেখে একটা জিনিস বুঝতে পারছেন যে এরা সব গদি মিডিয়া লাইক দ্যাট। ডিজিটাল মিডিয়াটাকে স্ট্রং করা হচ্ছে না কেন? একটা তো ব্যাপার রয়েছে, আইটি সেল একটা তোলা হলো, যেটা দেবাংশু প্রেসিডেন্ট ছিল, আমি দেবাংশুকে খাটো করছি না, কিন্তু আমার কথাটা হচ্ছে তাদের ভূমিকাটা কি। আজকে দিল্লিতে মাননীয় দিদি, আপনাকে বলি, দিল্লিতে আজকে প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়াল কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল মেসেজ গেছে যে আমাদের ভোট দাও, কেজরিওয়াল ইজ করাপ্টেড। সেরকম ধরনের জায়গাটা কোথায়? আমাদের দেশে শিক্ষিত ইন্টেলেকচুয়াল ক্লাস, যাদের মধ্যে অনেকেই হয়তো রাত জাগো ফাঁদ জাগো ইত্যাদি করেছে, তারা কি মনে করেন আপনাকে ভোট দেবে? ভোট দেবে না। তারা ভোট দেবে সিপিএম কেও দেবে না, তারা বিজেপি কে দেবে, সিপিএম এর হয়ে আন্দোলন করে বিজেপি কে ভোট দেবে। কিন্তু তার ছাড়াও তো একটা ইন্টেলেকচুয়াল বড় ক্লাস রয়েছে, বা সাধারণ পরিবার রয়েছে, সাধারণ ক্লারিক্যাল পরিবার, যারা দিন আনে দিন খায়, বা এইরকম তাদের হাতে হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। সুতরাং আইটি সেলটা এমন ধরনের কিছু লোককে দিতে হবে যারা সিরিয়াসলি আপনার কাছে ঠিক প্রপারলি খবরটা দিতে পারে। ইট ইজ দ্য মেন ম্যাটার। যে আইটি সেলকে স্ট্রং না করতে পারলে ওই বললে হবে না, আমি সোশ্যাল নেটওয়ার্কে 2 লাইন লিখে দিলাম, দিদি সব দিদির দুটো ছবি দিয়ে, তাদের কি কচু হবে? সেটাতে লাইক কমেন্টস করবে তৃণমূলই, নন তৃণমূলদের কাছে সেই খবরটা যাবে কি করে? ফলে ডিজিটাল মিডিয়া এবং আইটি সেলকে খুঁজে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদি বিরাট ভাবে জিততে হয়। আদারওয়াইজ কিন্তু ইট উইল বি লিটল টাফ। কারণ ধরুন আমি এখান থেকে বলছি, আমি জানি যে কালকে সকালবেলার মধ্যে আমার কালকে 11টার মধ্যেই, আমার 3,000-4,000 ভিউ হয়ে যাবে। তাহলে আমার এই ভিউটার কি কোনো মূল্য নেই? এতগুলো লোক দেখছে, তো এগুলোকে ক্যাপিটাল করার চেষ্টা করুন। কি আর বাড়তি বলবো, মার্জনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমার মনে হলো বা প্রবীর বিশ্বাসের মনে হচ্ছে আমরা কেউ আপনার শত্রু না। আমরা চাই যে বাংলাটা যাতে মারোয়াড়িদের হাতে না যায়। কারণ আপনারা প্রত্যেককে বলছি, আমাদের হিন্দুত্ববাদকে টলাতে পারবে না। কারণ কারা আমাদের মাথার উপর থাকা মহাপুরুষ হিন্দুত্ববাদের, এক এক করে বলবো। নিতাই বা গৌর নিতাই, যাদের কথা আমরা জানি, বিপ্লব করেছিল, যে পুরো হিন্দুত্ববাদটাকে রেভলিউশনে নিয়ে গিয়েছিল। সেটাই হচ্ছে গিয়ে আমাদের একটা দিক, আমরা তাকে মানি। আমরা তারপরে কাকে মানি? রামকৃষ্ণ পরমহংসদেব তো পরের দিকে, তার আগে আমাদের আগে যারা ছিলেন মহাপুরুষ, যারা মানে সাধু মহারাজ যারা, সেটা আপনার নানান যে ইয়েরা এসছেন, যে যারা অন্তত সার্থকভাবে হিন্দু ধর্মটাকে তুলে ধরেছেন, তারা কালীর পূজারী, সেটা রামপ্রসাদ সেন বলুন বা রামকৃষ্ণ দেব বলুন, সব বাদ দিয়ে ওটা বিবেকানন্দ রাজ্য। বিবেকানন্দ কিন্তু নন বেঙ্গলিদেরকে প্রবেশ করতে দেননি, অবাঙালিদের প্রবেশ করতে দেননি। তিনি কিন্তু তার হিন্দুত্বের যে জায়গাটাই থাকুক না কেন, বা রামকৃষ্ণ দেব বলুন বা তার আগে বলুন, লোকনাথ বাবা বলুন, যারাই বলুন,
তারা কিন্তু বাঙালিয়ানার মধ্যে হিন্দুত্বটাকে রেখেছে, যেটা বারবার করে বলেছে যে আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা হিন্দু, কিন্তু আমরা সব মানুষের জন্য। সুতরাং এখানে কিন্তু ওই রামকে নিয়ে ঢুকে কিছু কাপ্তানি করতে পারবে না, করলে ভুল করছে। কিন্তু ওরা কি ভুল করছে সেটা তো জেনে তৃণমূলের কোনো কাজ নেই। তৃণমূলকে প্রস্তুতি নিতে হবে, এবং এই প্রস্তুতির জায়গা থেকে আমি মনে করি যে অনেক বেশি কিন্তু আটঘাট করে আনাচে কানাচে। দেখুন আজকে শিলিগুড়িটা হাতের বাইরে চলে গেছে, অথচ গৌতম দেব শিলিগুড়ির মেয়র। তাহলে গৌতম দেব যেতে আর শিলিগুড়িতে তৃণমূল হারে কি করে হয় এটা? তার কারণটা হচ্ছে যে ওটা ছিল লোকাল ইলেকশন, যেটা কলকাতা পুলিশ দিয়ে করানো বা পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে করানো হয়েছে, আর এটা সেন্ট্রাল ফোর্স দিয়ে করানো হয়েছে। তাহলে এই যে শিলিগুড়ি শহরটা আজকে হাতের বাইরে চলে গেছে কেন? যে বেশ কিছু নেপালি এবং বিপুল পরিমাণ মারোয়ারিরা সেখানে রাজ করছে, বাঙালিরা সেখানে ঠিক পায় না। খবর নিয়ে দেখুন কটা বাঙালি শিলিগুড়িতে আজকে ব্যবসা করতে পারছে। এবং এটাকে ধীরে ধীরে গ্রাস করতে করতে আমি বলছি তো, হিন্দি বলয় একটা সময় আসবে, যদি এটা এখনই রেস্ট্রিক্ট না করা যায়। জ্যোতিবাবুরা যে পাপ করে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকবেন না। জ্যোতিবাবুরা যে মারোয়ারিদেরকে অ্যালাউ করে যে পাপটা করে দিয়ে গেছেন, একটা সময় আসবে যদি এটা রেস্ট্রিক্ট না করা যায়, যে মারোয়ারিরা ছড়ি নিয়ে ঘুরবে, আর আমরা ব্রিটিশ আমলে যেরকম চাকর বাকর ছিলাম তাদের চাকর বাকর হয়ে থাকবো। একবার ভেবে দেখবেন কি দিদি? আপনি আমার প্রণাম নেবেন, আপনার প্রত্যেকে আমার শুভেচ্ছা নেবেন। নমস্কার, আদাব।